আমরা সবাই জানি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে একটা এমন স্টেটমেন্ট দিয়ে এসেছেন যেখান থেকে মনে করা হচ্ছে বা আমার মনে হচ্ছে তিনি তো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি টোটালি উদাসীন এবং তার সাথে মনে করা হচ্ছে একটু পরোক্ষভাবে আমাদের দেশকে শাসাতে চেয়েছেন বাংলাদেশ। তো দেখা যাক কি তার স্টেটমেন্ট বা কি কেন তাকে উদাসীন বললাম, এই কারণেই বললাম বিকজ বাংলাদেশের সাথে আমাদের যে রিলেশনশিপ বা আমাদের যে ইকোনমিক্যাল রিলেশনশিপ যদি আমরা পাস্ট ইয়ার্স এর দেখি ভীষণই ভালো। তো সেগুলো যদি তিনি একটু অ্যানালাইসিস করতেন এবং অপর পক্ষে তিনি যদি এটাও অ্যানালাইসিস করেন যে ইন্ডিয়া বিদ্বেষী হয়ে বিভিন্ন কট্টরপন্থী দেশের কি অবস্থা, তাহলে হয়তো তিনি এরকম কোনো স্টেটমেন্ট দিতেন না। তো এই জন্যই বললাম তার দূরদর্শিকতার অভাব রয়েছে, বুঝতে পারছি ওনার বয়স হয়েছে 84 বছরের, 85 বছরের কাছাকাছি ওনার বয়স। তো দেখা যাক, একটু স্টেটমেন্টটা আমিও দেখছি বা দেখাবার চেষ্টা করছি, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তোমরা তোমাদের বক্তব্য কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো স্টেটমেন্টটা ঠিক এরকম ছিল, চলো দেখে নেওয়া যাক পিকচারের মাধ্যমে। তো তিনি গিয়ে সম্প্রতি চীনে বলতে চেয়েছেন যে আমাদের যে নর্থ ইস্টার্ন যে আমাদের স্টেটস গুলো রয়েছে 7 সিস্টার্স, তো তারা কেউই সি এর সাথে আর কি বর্ডার শেয়ার করে না। তো বর্ডার শেয়ার দেখো বাংলাদেশই করছে এবং তারা যেহেতু বর্ডার শেয়ার করছে তাদের একটা প্রান্ত, তো আমরা অপর পক্ষে বলতে চেয়েছেন যে আমরা হয়তো বাংলাদেশের উপরই টোটালি নির্ভরশীল, যেহেতু সে সি কে কি করছে, সি এর সাথে বা সমুদ্রের সাথে বর্ডার শেয়ার করছে, তো সমুদ্রের দিকে যাওয়ার জন্য আমাদের এই গার্জেনের প্রয়োজনীয়তা রয়েছে, এটা তিনি বলতে চেয়েছেন। তো এটা বলে যে তিনি কতটা বোকামির কাজ করেছেন বা তিনি কতটা উদাসীন কেন বলছি সেটা একটু প্রমাণ করতে চাইবো বা আমার পয়েন্টটা তুলে ধরতে চাইবো, যে আমি একটু এদিকে একটু তোমাদের নজর আনতে চাইছি যে আমাদের যিনি এই কথাটা গিয়ে বলে এসেছেন চীনে, তো তাকে তার ওনার উদ্দেশ্যে একটু দেখাতে চাইছি বা তোমরা একটু দেখো যে এই যে হচ্ছে আমাদের বাংলাদেশ, যে আমাদের দেশের সাথে 94% প্রায় 94% বাবা বর্ডার শেয়ার। যেহেতু 94% বর্ডার শেয়ার করছে, তাহলে আমাদের কি কি স্টেটমেন্ট হওয়া উচিত, এটা আমি তোমাদের একটু জানতে চাইছি বা তোমাদেরও জানাতে চাইছি। আমি জানি বেশিরভাগ বাংলাদেশি মানুষজন চান না এটা, বা তারা চান যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ যেমন আগে ছিল সেরকমই বজায় থাকুক। তো তিনি কেন উদাসীন আমি বুঝতে পারছি যে তিনি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন বা তাকে দিয়ে কি করানো হচ্ছে তিনি হয়তো বুঝতে পারছেন না। এবং সবকিছু চলছে বাবা ধর্মের দোহাই দিয়ে, এবং ধর্মের দোহাই দিয়ে কেন চলছে সেটাও আমি একটা পয়েন্ট তোমাদের দেখাতে চাই। এনিওয়ে, তার স্টেটমেন্টের সেকেন্ড পয়েন্টে এলাম, এবং সেকেন্ড পয়েন্টে তিনি বলতে চেয়েছেন যে তিনি তিস্তা প্রজেক্টে চায়নাকে ইনভাইট করেছেন, খুব ভালো কথা। আমি একটু জানতে চাই ওনার কাছে যে এই যে নর্থ সিকিম ডিস্ট্রিক্ট থেকে তো আমাদের তিস্তা রিভারটা উৎপত্তি হয়েছিল এবং তারপরে সেটা বাংলাদেশে গেছে, ভালো কথা। তার মানে আমরা বুঝতে পারছি যেখানে আমার রিলেশনশিপ বা যেখানে সম্পর্ক জড়িয়ে আছে তিস্তার সাথে ইন্ডিয়া এবং বাংলাদেশ, মাঝখানে চায়না কোথা থেকে চলে এলো। এবং এটার মাধ্যমে কি আমরা বুঝতে পারছি না তিনি কি চায়নাকে আমাদের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছেন, এবং তিনি বলতে চাইছেন যে ওনারা যেহেতু ওনাদের কাছে একটা জায়গা বা একটা পোর্শন আছে বাংলাদেশের কাছে, যেহেতু তারা সি কে বা সি ফেস করে রয়েছে, সি এর সাথে বর্ডার শেয়ার করছে, তো চায়নাকে ইনভাইট করতে চেয়েছে বিজনেস টিজনেসের পারপাসে, খুব ভালো কথা। বাট যাকে দাঁড় করাতে চাইছে অর্থাৎ চায়নাকে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে, তো দাঁড় করানোটাকে আদৌ ঠিক বা কতটা যুক্তিযুক্ত একটু তোমাদের দেখাতে চাইছি, যে কেন বললাম দূরদর্শিকতার অভাব। এবার একটু এদিকে যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাবো এই যে ভুটানের, সম্প্রতি আমরা জানি যে ভুটানের যে ডোকলাম প্লেটো আছে না, সেটাই হচ্ছে চায়না পুরোপুরি দখল করতে পারেনি আমাদের ইন্ডিয়ার জন্য, সেটা আমরা সবাই জানি। তো তারপরে গিয়েও আমি একটু দেখাতে চাইবো যে কে দিচ্ছেন এরকম স্টেটমেন্ট এবং কাকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন না, যেখানে চায়নাকে দিচ্ছে, তো চায়নার কাছ থেকে বাবা 20 বিলিয়ন চাওয়া হয়েছিল ডলার, এবং সেখানে কত কি ধার দেনা বাংলাদেশের সাথে আছে আমরা সবাই জানি। আর অপরপক্ষে ইন্ডিয়া আর চায়না রিলেশনশিপ দেখাতে চাইবো স্পেশালি বিজনেস রিলেশনশিপ, যেখানে হচ্ছে 117 বিলিয়ন ডলারের বিজনেস রিলেশনশিপ চায়নার সাথে ইন্ডিয়া আছে। তো কেউ কি চাইবে এই রিলেশনশিপকে নষ্ট করতে, এবং একটা এক্সাম্পল তো দেখাতে চাইলাম। তো যাই হোক, যেটা মনে করা হচ্ছে যে চায়নাকে আদর আপ্যায়ন করে দেশে আনলে এবং চায়না কিছু করবে না, ফুল ইউটিলাইজেশন করবে না বিজনেসে, সেটা কে জানে বা কে না জানে, সেটা তো সবাই আমরা জানি। তো এবার একটু এইদিকে কনসেন্ট্রেশন রাখাতে চাইবো যে ধর্মের নামে কেন চলছে এই শোষণ, এবং ধর্মকে বাঁচাতে গিয়ে আমাদের এই পদক্ষেপ, এরকম জিনিসপত্র কেন বলা হচ্ছে। তাহলে তাদের কাছে একটা প্রশ্ন, যে তাহলে চায়নাতে অবস্থিত
এই যে ওয়েগার সম্প্রদায়ের যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন আছে তাদের কথা কেন ভাবা হচ্ছে না? তাদের ব্যাপারে কেন কেউ কথা বলছে না? তাহলে তো এটা আগে বলা উচিত, তারা কি মুসলিম নয়? তারা কি তার সেই ধর্মের অবলম্বনে পড়ছে, মানে ধর্মাবলম্বী মানুষজন কি নয়? অবশ্যই। তাদের কথা কেন ভাবা হচ্ছে না? তো এই হচ্ছে আমার পয়েন্ট, যেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইলাম এবং জানাতে চাইলাম যে এরকম স্টেটমেন্ট দেওয়া কি আদৌ যুক্তিযুক্ত বা একটা ঠিক জায়গায় কি বাংলাদেশ আছে এরকম কোনো স্টেটমেন্ট দেওয়ার জন্য? আমার তো মনে হয় না। এবং যাকে দাঁড় করানো হচ্ছে সেটা তো আমরাও বুঝতে পারছি যে কে দাঁড় করাবার চেষ্টা করছে, কোন প্রতিবেশী রাষ্ট্র তার সাথে জড়িয়ে রয়েছে, সেগুলো সমস্ত কিছুই আমরা জানছি। ধর্মের নামে কি চলা হচ্ছে সেখানে গিয়ে যদি আমরা, যেখানে আমাদের রিলেশনশিপ বাংলাদেশ এবং ভারতবাসীদের মধ্যে এত ভালো ছিল পাস্ট ইয়ার্সে, তো সেটাকে আমরা না স্থাপন করে আমরা শুধুমাত্র ধর্মের নামে এরকম জিনিসপত্র করে চলেছি, একে অপরের সাথে বিদ্বেষ স্থাপন করে যাচ্ছে। একটা স্টেটমেন্টের মাধ্যমে সেটা কিন্তু প্রকাশ হচ্ছে। আমরা জানি যে রিসেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসিজিয়ার চলছে বাংলাদেশে, যেভাবে তাকে দাঁড় করানো হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে, সেটা যদি আমরা না চাই তাহলে কিন্তু করা সম্ভবপর নয়। কিন্তু এরকম যদি বক্তৃতা দেখে থাকি বা এরকম যদি বক্তৃতা একজন চিফ অ্যাডভাইজারের হয়ে থাকে বাংলাদেশে, তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা উদাসীন মোহাম্মদ ইউনূস। তোমাদের বক্তব্য কি? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।